আগের ক্লাসে আমরা বলেছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে আসছে এবং ব্রিটিশ সরকার যখন ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছে, এই পুরো সময়কালটাকে আলোচনা করব। এই পুরো কালটাকে সিস্টেমেটিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোম্পানি রুল 1773 থেকে 1858, আর একটা হচ্ছে ক্রাউন রুল 1858 থেকে 1947। আগের ক্লাসে আমরা কোম্পানি রুলের সময়কালটাকে দেখে নিয়েছি। যদিও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল 1608 সালে, কিন্তু 1773 থেকে শুরু হয়েছিল চার্টার অ্যাক্ট বা রেগুলেটিং অ্যাক্ট পাস হওয়া, এবং 1773 থেকে শুরু করে 1853 পর্যন্ত মোট 5টা চার্টার অ্যাক্ট পাস হয়েছিল। এবং 1853 সালে যখন চার্টার অ্যাক্টটা পাস হলো, ততক্ষণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যা ক্ষমতা ছিল তা মোটামুটি ভাবে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। এবার 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়ে গেছে, যেটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ, এবং 1858 সালে এলো হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই 1858 সালের 1 নভেম্বর বর্তমানের প্রয়াগরাজ থেকে ঘোষণা করা হলো যে এখন থেকে ভারতবর্ষ হচ্ছে হার ম্যাজেস্টিস গভর্নমেন্ট, অর্থাৎ ব্রিটেনের সম্রাজ্ঞী এখন থেকে আমাদেরও ভারতবর্ষেরও সম্রাজ্ঞী। এবং এই 1858 সালের অ্যাক্টটাকে অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও বলা হয়। এই 1858 সালের একটা আসার পর প্রথম যেটা করা হয়েছিল সেটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই পদটাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার জায়গায় এলেও ভাইসরয়। আমরা দেখেছিলাম 1773 সাল থেকে যখন সেন্ট্রালাইজেশন প্রসেস শুরু হয়েছিল, বাংলার হাতে ক্ষমতা বাড়তে শুরু করেছিল, তখন তৈরি হয়েছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তারপরে 1833 সালে যখন সেন্ট্রালাইজেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল, তখন এলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লর্ড উইলিয়াম বেন্টিংট হচ্ছেন প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং এখন এলেন ভাইসরয়, এবং প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। 1858 সালের একটা আসার পর আমরা যেটা পেলাম, প্রথমবারের জন্য রেসপন্সিবল গভর্নমেন্ট পেলাম। এই রেসপন্সিবল গভর্নমেন্ট বা এই রেসপন্সিবিলিটিটা কিভাবে তৈরি হলো, এটা যদি আমরা একটু দেখে নিই, এটা আমরা এইভাবে দেখতে পারি যে ভারতবর্ষের যে একদম নিম্নতন অফিসার, সেই নিম্নতন অফিসার দায়িত্বশীল থাকতেন তার ঊর্ধ্বতনের কাছে, সেই ঊর্ধ্বতন অফিসার তার ঊর্ধ্বতনের কাছে, এবং এইভাবে স্টেপ বাই স্টেপ উঠতে উঠতে একেবারে সর্বোচ্চ থাকতেন ভাইসরয়, ও সর্বোচ্চ অফিসার ভাইসরয়ের কাছে দায়িত্বশীল থাকতেন। এবার আমরা যদি ইংল্যান্ডের দিকে চলে যাই, দেখবো ইংল্যান্ডে একদম সবার ওপরে আছেন মহারানী ভিক্টোরিয়া, এবং তার নিচে পার্লামেন্ট, এবং এই পার্লামেন্টের ভারতবর্ষের কাজকর্ম দেখার জন্য যে পার্টটা ছিল তাকে বলা হতো কাউন্সিল অফ ইন্ডিয়া, এবং এই কাউন্সিল অফ ইন্ডিয়ার হেড ছিলেন সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া, এবং এই ভাইসরয় সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়ার কাছে দায়িত্বশীল থাকতেন বা তার যোগাযোগ রাখতেন এই সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়ার সাথে। তাহলে আমরা দেখতে পেলাম স্টেপ বাই স্টেপ ভারতবর্ষের একদম নিম্নতন অফিসারের সাথে একদম ব্রিটেনের রানী পর্যন্ত একটা রেসপন্সিবিলিটি বা আনসারেবিলিটির চেন তৈরি হয়ে গেল। দ্বিতীয়ত, লর্ড ক্যানিং বা ভারতবর্ষের প্রথম ভাইসরয় এসে বুঝতে পারলেন যে ভারতবর্ষে যদি তাদেরকে শাসন ক্ষমতায় টিকিয়ে রাখতে হয়, তাহলে কি করতে হবে, ভারতীয়দেরকে শাসন ব্যবস্থায় ইনক্লুড করতে হবে। এই জন্য তিনি কি শুরু করলেন, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট পাস করা শুরু করলেন। 3টে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট পাস হয়েছিল। প্রথমটা হচ্ছে 1861, দ্বিতীয় 1892 এবং তৃতীয় 1909। 1861 সালের অ্যাক্টের মধ্য দিয়ে ভাইসরয় 3জন ভারতীয়কে লেজিসলেটিভ কাউন্সিলে মনোনীত করলেন। এই 3জন ভারতীয় কে ছিলেন, রাজা অফ বেনারস, মহারাজা অফ পাটিয়ালা আর স্যার দিনকর রাও। যেহেতু তারা মনোনীত সদস্য ছিলেন, তাই তাদের ক্ষমতা সেরকম কিছু ছিল না, কিন্তু তবুও প্রথমবারের জন্য ভারতীয়রা লেজিসলেটিভ কাউন্সিলে জায়গা পেলেন। তারা নন অফিসিয়াল মেম্বার ছিলেন। আর কি হয়েছিল না, ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়া এই সময় শুরু করা হয়েছিল, যেটা ওই বম্বে আর ম্যাড্রাস থেকে ক্ষমতাগুলো বেঙ্গলের হাতে নিয়ে চলে আসা শুরু হয়েছিল। এই সময় আবার ওই পুনরায় ক্ষমতাগুলোকে ফিরিয়ে দেওয়া শুরু হলো। এছাড়া আরো নতুন নতুন অনেকগুলো লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হয়েছিল। তৃতীয়ত কি হয়েছিল না, তৃতীয়ত এই সময় পোর্টফোলিও সিস্টেমকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। পোর্টফোলিও সিস্টেম হচ্ছে ডিপার্টমেন্টালাইজেশন অফ গভর্নমেন্ট। তাছাড়া ভাইসরয়কে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা এই সময় দেওয়া হলো। এরপরে এলো হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। 61-র একটাতে যেটাতে মাত্র 3জন মনোনীত সদস্য ছিলেন, এই সময় মনোনীত সদস্যের সংখ্যাটা আরো অনেক বাড়ানো হলো এবং মনোনয়নের ক্ষেত্রটাকেও অনেক বেশি বাড়ানো হলো। তখন কেবলমাত্র ভাইসরয় 3জন সদস্যকে মনোনীত করেছিলেন, কিন্তু এখন দেখা গেল বিভিন্ন ট্রেড ইউনিয়ন, ইউনিভার্সিটিস, বেঙ্গল চেম্বার্স অফ কমার্স, বিভিন্ন জমিদার, এদের রেকমেন্ডেশন নেওয়া হলো, এবং অর্থাৎ আমরা দেখলাম একটা পরোক্ষ নির্বাচন ব্যবস্থা এই সময় চালু করে দেওয়া হলো, যদিও নির্বাচন শব্দটা কিন্তু এই সময় ব্যবহার করা হয়নি।
এছাড়া আর কি কি হলো না, যেহেতু এই নির্বাচনের ক্ষেত্রটা বেড়ে গেল, তাদের ক্ষমতাও কিছু কিছু করে বৃদ্ধি পেল। তারা বিভিন্ন প্রশ্ন করতে পারতো, তারা বাজেট নিয়ে ডিসকাস করতে পারতো। এই সমস্ত ঘটনাগুলো 1892 সালে হলো। এরপরে এলো 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টকে মরলেমিন্টো রিফর্মসও বলা হয়। এই সময় সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য সংখ্যাটা অনেক বেড়ে গেল, 16 থেকে সেটা 60 হয়ে গেল, এবং অনেকগুলো প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলও তৈরি হলো। নির্বাচন ব্যবস্থাও চালু হয়ে গেছে, এবং যেহেতু নির্বাচন ব্যবস্থা চালু হয়ে গেছে, সদস্যদের ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তারা এখন বাজেট রেজলিউশন মুভ করতে পারে, এছাড়া বিভিন্ন প্রশ্ন করতে পারে ইত্যাদি। কিন্তু এই 1909 সালের অ্যাক্টের একটা খারাপ দিক হলো, এই সময় সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের ব্যাপারটাকে মেনে নিয়ে সেপারেট ইলেকটোরেটটা করা হয়। এখন 1906 সালে আমরা জানি মুসলিম লীগ তৈরি হয়ে গেছে, এবং মোহাম্মদ আলী জিন্নাহ সেপারেট ইলেকটোরেটের দাবি জানাচ্ছে। অন্যদিকে ব্রিটিশদেরও ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা খুবই পছন্দের। সেই কারণে কি করা হলো, 1909 সালের অ্যাক্টের মধ্য দিয়ে মুসলিম লীগের জন্য কতগুলো আসন সংরক্ষণ করে দেওয়া হলো। এখানে লক্ষণীয় বিষয় হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসে 1608 সালে, রেগুলেটিং অ্যাক্ট পাস হওয়া শুরু হয়েছে 1773 থেকে, এবং 1858 থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হওয়া শুরু হয়েছে, এবং এখন 1909 সাল। এখনো পর্যন্ত ভারতীয়দের কাছে স্বাধীনতার রোডম্যাপটা কি হবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার নয়, যদিও স্বাধীনতার বিভিন্ন আন্দোলন চলছে। এরপর 1915 সালে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরে আসেন, এবং এসে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন। তারপর চম্পারণ সত্যাগ্রহ, পরপর আরো অনেক ঘটনা ঘটে, এবং 1947 সালে আমরা ফাইনালি স্বাধীনতা পাই। এখন ভারতীয়দের একটা সমস্যা ছিল, তারা ব্রিটিশদের বিরুদ্ধে কোনো ভায়োলেন্ট প্রোটেস্ট করতে পারতো না। তার কারণ হচ্ছে ব্রিটিশরা কিন্তু ভারতীয়দের মিলিটারিলি ডমিনেট করেনি। ব্রিটেনের সাথে ভারতের সম্পর্কটা ছিল কলোনি আর ইম্পেরিয়াল পাওয়ার। ভারত ছিল ইংল্যান্ডের কলোনি, আর কলোনি আর ইম্পেরিয়াল পাওয়ারের মধ্যে সম্পর্কটা হয় লিগাল এবং পলিটিক্যাল। এই পুরো ব্যাপারটা গান্ধীজি ভারতীয়দেরকে বোঝালেন। যদি ভায়োলেন্ট প্রোটেস্ট করা হয়, তাহলে ভারতের পুলিশ মানে ভারতীয়রাই মারা যাবে, কারণ ভারতীয়রা পুলিশ মিলিটারি সব জায়গায় তারা আছে। এছাড়া এখানে আরো একটা ব্যাপার ছিল, এই যে কলোনিটা, ব্রিটেনের যে কলোনি, সেটা কিন্তু সমগ্র ভারতবর্ষটা ছিল না। তখন সমগ্র ভারতবর্ষ দুটো পার্টে বিভক্ত ছিল, একটা ছিল হচ্ছে প্রিন্সলি স্টেট, আর একটা ছিল এই প্রভিন্স। যে প্রভিন্সগুলো ছিল ব্রিটেনের অ্যাকচুয়াল কলোনি, আর এই প্রিন্সলি স্টেটগুলোর সাথে ব্রিটেনের সম্পর্কটা ছিল, তাদের মধ্যে একটা আলাদা চুক্তি ছিল যেটাকে বলা হয় ডক্ট্রিন অফ সুইজারল্যান্ড। এবং এই ডক্ট্রিন অফ সুইজারল্যান্ড বা এগ্রিমেন্ট অফ সুইজারল্যান্ড, যাই বলি না কেন, এটা অনুসারে এই প্রিন্সলি স্টেটগুলোতে রাজা, নিজাম বা যেখানে যেমন ছিলেন নবাব, তারা কিন্তু আভ্যন্তরীণ ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা ভোগ করতেন। তাদের কেবলমাত্র বিদেশ নীতি এবং প্রতিরক্ষার ব্যাপারটা শুধুমাত্র ব্রিটিশরা দেখত। কিন্তু অন্যদিকে প্রভিন্সগুলোর কিন্তু কোনো রকম লিগাল পলিটিক্যাল কোনো পাওয়ারই ছিল না। এই সময় গান্ধীজি বলেন যে আমরা একটা ফেডারেশন তৈরি করব, অর্থাৎ আমরা একটা ইউনিয়ন, এবং এই ইউনিয়নের পার্ট কারা হবে না, এই ইউনিয়নের একটা পার্ট হবে এই প্রিন্সলি স্টেটগুলো, এবং একটা পার্ট হবে এই প্রভিন্সগুলো। প্রিন্সলি স্টেটগুলোকে কি করতে হবে না, তাদের ডক্ট্রিন অফ সুইজারল্যান্ড থেকে বেরিয়ে আসতে হবে, এবং প্রভিন্সগুলোকে কি করতে হবে, প্রভিন্সগুলোর লাগবে প্রভিন্সিয়াল অটোনমি। এবং প্রভিন্সিয়াল অটোনমির জন্য আবার দুটো জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে বাইক্যামেরালিজম, অর্থাৎ দুটো কক্ষ থাকবে, এবং ডিভিশন অফ পাওয়ার। গান্ধীজি যখন এরকম দাবি জানালেন, তো ব্রিটিশরা বললো আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমরা প্রভিন্সিয়াল অটোনমি দেব। এবং তার তখন কি এলো না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এবং সেটাকে মন্টেগু চেমসফোর্ড রিফর্মসও বলা হয়। কিন্তু এই যে প্রভিন্সিয়াল অটোনমি দেওয়ার কথাটা, এটা সম্পূর্ণভাবে মিথ্যে ছিল। এই যে ডিভিশন অফ পাওয়ার দেওয়ার কথাটা বলা হয়েছিল, তার জায়গায় দেয়া হলো হচ্ছে ডায়ার্চি। এবং একটা যে প্রভিন্সিয়াল যে লিস্টটা তৈরি করা হয়েছিল, তার বেশিরভাগটাই ভাইসরয় বিবেচনার জন্য রেখে দেওয়া হয়েছিল। এবং যে বাইক্যামেরালিজমের কথা বলা হয়েছিল, তার জায়গায় তৈরি করা হলো হচ্ছে কাউন্সিল অফ স্টেটস। এবং এই কাউন্সিল অফ স্টেটসটা ছিল সম্পূর্ণ একটা অ্যাডভাইজারি বডি। অন্যদিকে প্রিন্সলি স্টেটগুলোকে বলে দেওয়া হলো যে এটা তোমাদের মর্জি, যে তোমরা সুইজারল্যান্ড থেকে বেরিয়ে ওই ইউনিয়নে জয়েন করবে কি করবে না, এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। কিন্তু প্রিন্সলি স্টেটগুলো সুইজারল্যান্ড থেকে বেরিয়ে আসতে রাজি হলো না, এবং অন্যদিকে আমরা প্রভিন্সিয়াল অটোনমিও পেলাম না। তাহলে দেখা গেল 1919 সালের আইনটা সম্পূর্ণভাবে ফেলিওর হলো। সেখান থেকে শুরু হলো নন কোঅপারেশন মুভমেন্ট।
মুভমেন্ট। এবং এই নন কোঅপারেশন মুভমেন্টের তীব্রতা এত বেশি ছিল যে 10 বছরের টেনিওর শেষ হওয়ার আগেই ব্রিটিশরা সাইমন কমিশনকে ভারতবর্ষে পাঠালো 1927 সালে। কিন্তু সাইমন কমিশনে কোনো ভারতীয়কে রাখা হলো না এবং সাইমন কমিশনের বিরুদ্ধে অনেক আন্দোলন হলো, সাইমন গো ব্যাক সাইমন স্লোগান দেওয়া হলো, কিন্তু তা সত্ত্বেও সাইমন কমিশন কিন্তু ভারতবর্ষকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা বলে, যদিও ব্রিটিশরা সেটাকে গ্রহণ করেনি। সাইমন কমিশন তার রিপোর্ট জমা দেয় 1930 সালে এবং তৈরি হলো হোয়াইট পেপার অন কনস্টিটিউশনাল রিফর্ম, যেখান থেকে এলো 1935 সালের ভারত শাসন আইন। 1935 সালের আইনে অল ইন্ডিয়া ফেডারেশন তৈরির কথা বলা হলো, যেখানে প্রভিন্স এবং প্রিন্সলি স্টেট উভয়ই থাকবে। এছাড়া 3টে লিস্টের কথা বলা হলো, ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, অর্থাৎ আমাদের বহু কাঙ্ক্ষিত ডিভিশন অফ পাওয়ার পেয়ে গেলাম। এবং তাহলে আর আমাদের ডাইআরসি থাকলো না, তার জায়গায় আমরা পেয়ে গেলাম প্রভিন্সিয়াল অটোনমি। এই 6টা স্টেটে বাইক্যামেরালিজমকে ইন্ট্রোডিউস করানো হলো। এছাড়া 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মধ্য দিয়ে যে কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি করা হয়েছিল, সেই কাউন্সিল অফ ইন্ডিয়াকে অ্যাবলিশ করে দেওয়া হলো। এই সময় লিমিটেড ফ্র্যাঞ্চাইজিস দেওয়া হয়, সেই সময় কিন্তু ভারতবর্ষে কোনো সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার দেওয়া হয়নি। এছাড়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় এবং পাবলিক সার্ভিস কমিশনকে 3টে ভাগে ভাগ করা হয়, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন এবং জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন। এই সময়ে একটা ফেডারেল কোর্টও তৈরি করা হলো, অর্থাৎ এতদিন ধরে আমরা যে প্রভিন্সিয়াল অটোনমি চাইছিলাম সেটা 1935 সালের আইনে আমাদেরকে দিয়ে দেওয়া হলো। কিন্তু মজার ব্যাপার হলো, এর পরেও আমরা আমাদের ফেডারেশন তৈরি করতে পারলাম না, কারণ প্রিন্সলি স্টেটগুলো তাদের সুইজারল্যান্ড থেকে বেরিয়ে আসতে রাজি হলো না। অর্থাৎ একটা বদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলো, না প্রিন্সলি স্টেটগুলো রাজি হচ্ছে, না গান্ধীজি অন্য কোনো অপশনে রাজি হচ্ছে। এই সময় বিশ্ব রাজনীতিতে একটা পরিবর্তন আসে। আমরা জানি 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ইউরোপের সাথে সাথে ভারতেও তাদের আধিপত্য হারানোর ভয় পায়, কারণ ওদিকে জাপান, বার্মা, সিঙ্গাপুর ওই দিক দিয়ে আক্রমণ শুরু করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানিদেরকে সাহায্য করতে শুরু করেছেন। তখন প্রচন্ড ভয় পেয়ে ব্রিটিশরা আগস্ট অফার নিয়ে ভারতবর্ষে আসে। এই আগস্ট অফারে বলা হয় যে তোমরা আমাদেরকে যুদ্ধে সাহায্য করে দাও, পরিবর্তে আমরা তোমাদেরকে যুদ্ধ মিটে গেলে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবো। ডোমিনিয়ন স্ট্যাটাস দেবো মানে হচ্ছে আমরা তোমাদেরকে গণপরিষদ গঠনের অধিকার দেবো। অর্থাৎ 1940 সালে প্রথমবারের জন্য অন প্রিন্সিপাল ভারতীয়দের ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা মেনে নেওয়া হলো। এরপরেই আগস্ট অফারকে বাস্তবায়িত করার জন্য 1942 সালে ক্রিপস মিশন ভারতবর্ষে এলো, কিন্তু ক্রিপস মিশন একটা শর্ত নিয়ে এলো, বললো মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উভয়কেই এটাতে রাজি হতে হবে। কিন্তু জিন্না তখন তার পৃথক পাকিস্তানের দাবি নিয়ে বসে আছেন, ফলে ক্রিপস মিশন ব্যর্থ হয়ে ফিরে গেল। এরপর ভারত ছাড়ো আন্দোলন শুরু হলো। গান্ধীজি ব্যাপারটাতে প্রচন্ডভাবে বিরক্ত হলেন এবং ভারত ছাড়ো আন্দোলনের তীব্রতা থেকে 1946 সালে সেকেন্ড ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এলো এবং সেকেন্ড ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসার পর একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো এবং কোনোভাবে জিন্নাকে রাজি করিয়ে একটা গণপরিষদ তৈরি করা হলো এবং সেটা ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে তৈরি হলো। এই গণপরিষদে টোটাল প্রদেশগুলোর জন্য মোট 296টা সিট ছিল, যার মধ্যে জাতীয় কংগ্রেস পেল 208টা সিট, মুসলিম লীগ পেল 73টা সিট এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো পেল 15টা সিট। এবং 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসল, যদিও জিন্না এই গণপরিষদকে বয়কট করে। এই সময় গোটা ভারতবর্ষ জুড়ে দাঙ্গা শুরু হয়ে যায়। এরই মাঝখানে 1947 সালে ফেব্রুয়ারি মাসে ক্লিমেন্ট অ্যাটলি ঘোষণা করলেন যে জুন 1948-এর মধ্যে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে চলে যাবে। দাঙ্গা পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় এবং এই সময় মাউন্ট ব্যাটেন ভারতবর্ষে আসেন এবং 3 জুন 1947-এ উনি একটা প্ল্যান দেন যা মাউন্ট ব্যাটেন প্ল্যান নামে পরিচিত এবং এই সময় পৃথক পাকিস্তানের দাবিকে মেনে নেওয়া হয় এবং পাকিস্তান তৈরি করা হয়। এই সময় একটা বাউন্ডারি কমিশন তৈরি করা হয়, যেখানে যার হেড ছিলেন সাইরাস র্যাডক্লিফ এবং ভারত এবং পাকিস্তানের বিভাজনটা শুরু হয়। এরপরে আরো একটা অ্যাক্ট পাস হয় যা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 নামে পরিচিত। এই অ্যাক্টটা 3 জুলাই 1947-এ উত্থাপিত হয় এবং পাস হয় 18 জুলাই 1947। এখানে বলা হয় যে এখন থেকে ব্রিটিশ রুলের এন্ড হলো, দুটো ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন তৈরি হলো, একটা ভারত এবং একটা পাকিস্তান। এখন থেকে আর কোনো হার ম্যাজেস্টিস গভর্নমেন্ট নেই, এখন থেকে আর কোনো ভাইসরয় বা গভর্নর জেনারেলও থাকবেন না।
অর্থাৎ আমরা দুটো ক্লাসে দেখে নিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন থেকে ভারতবর্ষে আসছে এবং ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়া এবং ভারতের স্বাধীনতা লাভ করা, এই পুরো প্রক্রিয়াটা দেখে নিলাম। পরের ক্লাসে আমরা আলোচনা করব গণপরিষদের গঠন সম্পর্কে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।